আসসালামু আলাইকুম। আজকে রাত্রিকালীন ক্লাসে আমরা প্যানাল কোডের কিছু গুরুত্বপূর্ণ ধারা সহ অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা ক্লাসের মধ্যে কিছু বিষয় একটু আলোচনা করে নিই, যেহেতু সামনে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা। এই প্রশ্নগুলোর উত্তর, ক্যামেরাগুলো সবাই অন করো, যদি সমস্যা থাকে সবাই অফ করে দাও, কোনো সমস্যা নেই। যাই হোক, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন সময় এই প্রশ্নগুলো নিয়ে অনেকেই আলোচনা করে। যেমন আমি একটা গ্রুপে ইউটিউবে একটা প্রশ্ন দিলাম, সেটি ছিল যে যে সকল ব্যক্তির কাজ আইনি অপরাধ নয়, যে সকল ব্যক্তির কাজ আইনি অপরাধ নয় তাদের প্রতি দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি যায় না। এটি হলো প্যানেল কোডের 98 ধারার প্রশ্ন। কিন্তু এটাও অনেকে বিশ্বাস করতে চায় না। তাদের কথা হলো যে আমি ভুল বলছি। আসলে আমি যদি ভুল বলে থাকি, তো আমাকে আমার এটা প্রমাণ করতে গেলে মূল বইয়ের প্রয়োজন। তবে আমরা তর্কে যাব না, যে ভুল করে করবে, আমরা ভুল করব না, আমরা এ ধরনের প্রশ্নে 98 ধারা দেব। এখন আলমগীর যে প্রশ্নের কথাটা বলছে যে স্যার, একটা গাইডে দেখলাম চোরাই মাল এবং সন্দিগ্ধ মালামাল সম্পর্কে প্যানাল কোডের 410 ধারা দেওয়া হয়েছে। আসলে প্যানাল কোডের 410 ধারা সন্দিগ্ধ মালামাল নয়, চোরাই মাল, অপহৃত মালামালের কথা বলা হয়েছে। তার মানে কি, যারা ছিনিয়ে নেওয়া হয়েছে বা চোরাই মালামাল বা অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করা হয়েছে, তছরূপ করা হয়েছে, প্রতারণার মাধ্যমে সম্পত্তি নেওয়া হয়েছে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে 410 ধারায়। এখন প্রশ্ন হলো, তার আরেকটা কথা ছিল যে স্যার, যদি চোরাই মাল পাওয়া যায় তাহলে পুলিশের করণীয় কি। চোরাই মাল পাওয়া গেলে পুলিশের করণীয় সম্পর্কে আমাদেরকে উত্তর লিখতে হবে সিআরপিসির 550 ধারায়। এটা হলো সঠিক উত্তর। অর্থাৎ চোরাই মাল প্রাপ্ত হলে বা সন্দিগ্ধ কোনো মালামাল প্রাপ্ত হলে পুলিশ কি ব্যবস্থা নিবেন, এটি উল্লেখ করা হয়েছে সিআরপিসির 550 ধারায়। এখানে কোনো পিআরপি আদার্স কোনো কিছুই আসবে না। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা প্রশ্নের কথা বললো যে বেওয়ারিশ সম্পত্তি বা সন্দিগ্ধ সম্পত্তি সম্পর্কে আহ পিআরবি 251 কথা বলা হয়েছে। বেওয়ারিশ সম্পত্তি বা সন্দিগ্ধ সম্পত্তির ক্ষেত্রে পিআরবি 251 আসার সুযোগ নেই। বেওয়ারিশ সম্পত্তি কি? আমরা আজ পর্যন্ত এই সম্পত্তির মালিককে আমরা জানি না, এর কোনো মালিক আমরা খুঁজে পাইনি। সেটি বেওয়ারিশ, যার কোনো ওয়ারিশ নেই। কিন্তু একজন ব্যক্তি তার সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন, ওই সম্পত্তির দাবিদার না আসা পর্যন্ত এর দায়ভার বহন করবেন থানার অফিসার ইনচার্জ। আর বেওয়ারিশ সম্পত্তি সম্পর্কে পুলিশ আইনের 25 ধারায় উল্লেখ করা আছে, একজন কনস্টেবলও পারবে বেওয়ারিশ বা দাবিদার বিহীন সম্পত্তি পেলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এটার সাথে ওটার মিল নেই। যাই হোক, আমরা সঠিকটাই লিখবো। আমরা চলে আসি আজকের আলোচনায়। স্যার, প্যানেল করে, হ্যাঁ বলো। এখানে যে প্যানেল কোড চারশো আমি দশ তোমাকে মানে এতক্ষণ বোঝানোর পরে তুমি কি স্যার বোঝো একটু নাই? বলি স্যার। হ্যাঁ স্যার বলো। আমি বলি যে এখানে প্যানেল কোডের 410 তো এখানে চোরা সম্পত্তি কাহাকে বলে বা কিভাবে চোরা সম্পত্তি লিয়া আমার হয় এখানে ওইটাই আমি তো বলছে। একটা আলোচনা শেষ করে দিয়েছি, এখানে তোমার আর হ্যাঁ, যুক্তির কিছু নেই। 410-এর বক্তব্যটা হলো অপহৃত সম্পত্তি বা চোরাই সম্পত্তি, অর্থাৎ জি। 6 ধরনের সম্পত্তি যদি কোনো ব্যক্তির দখলে থাকে, সেটাকে চোরাই সম্পত্তি বা অপহৃত সম্পত্তি হিসেবে গণ্য করা হবে। তারই সংজ্ঞা দেওয়া হয়েছে 410 ধারায়। ফিনিশ। আমরা 339-এ বলা আছে অবৈধ বাধা আর অবৈধ অবরোধ। আমরা এগুলোতে না যাই, আমরা চলে আসি অবৈধ বাধা দানের শাস্তি, সেটাতে যাব না। আমরা যাব 342 ধারাটা আমাদের প্রয়োজন। তার মানে কি? 342 ধারার বিষয়টি হলো, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রাখেন, তার মানে অন্যায় আটকের শাস্তির কথা বলা হয়েছে কত ধারায়? 342 ধারায়। এটাকে অবৈধ অবরোধও বলা হয়ে থাকে। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে, তার মানে আটকিয়ে রাখা হয়েছে, এখানে কথাটা বলা হয়েছে 342। যদি এরকম প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে 2 দিন পর্যন্ত আটক করে রাখেন, একটা অন্ধকার ঘরে আটক করে রাখেন, তাহলে কত ধারা হবে? 342 স্যার। 342। আর যদি 3 দিন আটক করে রাখে, তাহলে 343 স্যার, 343 স্যার। 43 গজ। তার মানে এই 342, 343, 342 বলা হয়েছে 3 দিনের নিম্নে, অর্থাৎ 3 দিন পূর্ণ হলে কিন্তু 342 আসবে না,
343 আসবে কি? একজন ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রেখেছেন, অন্যায়ভাবে আটক রেখেছেন। আচ্ছা, আর 344 কি? 10 বা ততোধিক, তার মানে 9 দিন পর্যন্ত যদি কাউকে আটক রাখা হয়, তাহলে কত ধারা? তিনশো 343। চুয়াল্লিশ 344 স্যার। আর 10 দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত আটক রাখে, তাহলে কত ধারা? 344 স্যার, তিনশো 345। চুয়াল্লিশ স্যার 45 বলছো কেন রে বাবা? কি রে, ওগুলো বুঝি না, ঘোড়ার ডিম। 342, এখানে যদি কোনো সময় উল্লেখ করা না থাকে, তাহলে মনে করতে হবে 342। আর যদি 3 দিনের নিম্নে সময় থাকে, তাহলে 342। 3 দিনের ঊর্ধ্বে হলে 343। কতদিন পর্যন্ত? 9 দিন পর্যন্ত। যখনই 10 দিন হবে, তখন ধরে নিতে হবে 344। কি এটা? অন্যায় আটক। একটা ব্যক্তিকে অন্যায় ভাবে আটক করে রাখা হয়েছে। ক নামক পুলিশ অফিসার, প্রশ্ন চলে আসলো যে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। ক নামক পুলিশ অফিসার ডাকাতি মামলায় গ্রেপ্তার করে খকে 2 দিন পর কোর্টে প্রেরণ করেন। তার অপরাধ কত ধারায়? 342 স্যার। 342 স্যার 342। এখানে আবার এই 7-29 দেওয়ার সুযোগ নেই, এটা জেনে রাখবা। 342 ধারা। আচ্ছা, এই আওলাদের কি হলো? আওলাদ কি লাইট জ্বালাচ্ছে এখানে? তোমার কারেন্ট না থাকলে অফ করে রাখো। আচ্ছা, তাহলে 342, 43, 44, 345 একজনকে মুক্তির জন্য রিট হয়েছে, বা জামিননামা দাখিলের পরও যদি তাকে মুক্তি দেয়া না হয়, তাহলে কত ধারায় অপরাধ? 345 স্যার 345 স্যার। তার মানে এখানে বলা হয়েছে যাকে মুক্তির জন্য রিট করা হয়েছে, আদালত কর্তৃক নির্দেশনা দেয়া হয়েছে, এই ব্যক্তিটা যদি যথাসময়ে মুক্তি না পায়, তাহলে যাদের আশ্রয়ে এই ব্যক্তিটা আছে তাদের অপরাধ বা শাস্তির কথা কোথায় বলা আছে? কত ধারায়? 345। 345। তার মানে বলা আছে যে ব্যক্তির মুক্তিকল্পে রিট করা হয়েছে বলিয়া জানা সত্ত্বেও অবৈধভাবে কারারোধে রাখে, তাহলে সেই ব্যক্তি এই ধারা। আচ্ছা, আমরা চলে আসি গোপনে অবৈধ অবরোধ, গুম কেস। এটা কি বুঝতে পারছো তোমরা? এই ওই, আয়না ঘরের, সেই যে আয়না ঘর, 346। 346, তার মানে কি? এমন স্থানে আটক রাখা হয়েছে যাতে এই ব্যক্তির পরিবার পরিজন কোনো খোঁজ না পায়, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্য যেন তাকে খুঁজে না পায়। এটি হলো গোপনে অবৈধ অবরোধ। বলছে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো এই প্রকারে অবৈধভাবে অবরোধ করে, যাহাতে এরূপ অভিপ্রায় প্রকাশ পায় যে অনুরূপ অবরুদ্ধ ব্যক্তির প্রতি স্বার্থ সম্মানিত কোনো ব্যক্তি বা সরকারি অনুরূপ কোনো ব্যক্তির অবরোধের কথা জানিতে না পারে। কথাটা হলো যে এমন ভাবে তাকে এমন একটা স্থানে রাখা হয়েছে, তার পরিবার পরিজন যেন তার সংবাদ না পায়। আমার কথা কি বুঝতে পারছো? 342, 43, 44, 45 এগুলোর থেকে একটা প্রশ্ন প্রতিবার আসে। তাহলে 342 আমরা মনে করতে হবে। 343 বলেছে 3 বা ততোধিক, তাহলে 342 কথাটি হবে 3 দিনের নিম্নে, 3 দিন পূর্ণ হবে না। আর 343 3 থেকে 10 দিন পর্যন্ত, তার মানে 10 দিন পর্যন্ত, তার মানে 9 দিন পর্যন্ত হতে হবে। 10 বা ততোধিকের জন্য গেলে আর এক ধারায় চলে যাচ্ছে। আর 45 বলেছে যাকে জামিনে মুক্তি দেয়ার, বা যাকে আদালত কর্তৃক মুক্তি দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, এ ধরনের ব্যক্তিকে যদি
মুক্তি না দেয়, তাহলে যাদের আওতায় আছে তাদের শাস্তির কথা বলা হয়েছে 345। আর 346-এর বক্তব্যটা হলো, আমরা যে আয়নাঘর বলি বা এমন একটা স্থানে তাকে আটক করে রাখা হয়েছে যাতে তার আত্মীয় স্বজন কোনো খোঁজ না পায়, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীও যেন খোঁজ না পায়, সেটা 2 দিন হোক আর 4 দিন হোক। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এগুলো প্রয়োজন নেই, তোমাদের একটা সংজ্ঞা আসে বল প্রয়োগ, 349 বল প্রয়োগ, আর 350 হলো অপরাধমূলক বল প্রয়োগ। একটা পরীক্ষার প্রশ্ন আসছিল, আমি একটা কথা বলি আগে। দেখো, একটা প্রশ্ন আমরা আলোচনা করি, তোমাদের কাকে আমি বোঝাবো? ওই যে গান গায় না যে, কারে বোঝাবো মনের দুঃখ গো, নাকি কারে দেখাবো মনের দুঃখ, সে হলো অবস্থা। আমরা প্যানাল কোডের 100 ধারা সব সময় পড়ি। আমরা প্যানাল কোডের 100 ধারা পড়ি। 100 ধারায় একটা বক্তব্য চলে আসে। প্রশ্ন আসছিল এমসিকিউতে যে, নিম্নের দেহ রক্ষার প্রয়োজনে কোন কাজের কারণে মৃত্যু ঘটালেও আইনি অপরাধ হবে না? দেহ রক্ষার কথা বলা হয়েছে, চুরি, দস্যুতা ইত্যাদি, সেখানে ছিল আক্রমণ, তাই না? কি, জি স্যার, ছিল এটা স্যার। কি এমসিকিউতে আসছিল আক্রমণ? জি স্যার, আসছিল। সঠিক উত্তর আক্রমণ। দেখো, 351-তে উদাহরণ দিল আক্রমণ, আর আমাদেরকে পড়তে হচ্ছে 100 ধারায়। আক্রমণ কাকে বলে আমরা এটাই জানি না। আমরা কিন্তু প্রতিদিন লিখি, এমন কোন আক্রমণ বা আঘাত যাহার ফলে মৃত্যু অনিবার্য, এমন কোন আক্রমণ বা আঘাত যাহার ফলে গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ, অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আক্রমণ বা আঘাত। এই যে কথাগুলো বারবার আমরা বলছি, তোমরা কোনোদিনও পড়ো নাই যে এই আক্রমণ যে 351 থেকে 100 ধারায় টেনে নিয়ে আসছে? কোনোদিন পড়ছিলা তোমরা? জীবনেও পড়ো নাই। তোমাদের মাস্টারদেরকে জিজ্ঞেস করে দেখো তো, যে এটা কোত্থেকে সূত্রপাত হলো। সেই আক্রমণ পেনাল কোডের 351 ধারা। কি বলছে আক্রমণ কাকে বলে? যে ব্যক্তি এরূপ অভিপ্রায়ে, এরূপ জানিয়া কোন প্রকার অঙ্গভঙ্গি বা প্রস্তুতি লয়, যাহাতে উক্ত অঙ্গভঙ্গি বা প্রস্তুতি উপস্থিত কোন ব্যক্তির মনে এমন আশঙ্কা জন্মায় বা এমন আশঙ্কা জন্মাইবার সম্ভাবনা রয়েছে, অঙ্গভঙ্গিকারী বা প্রস্তুতি গ্রহণকারী ব্যক্তি উক্ত ব্যক্তির প্রতি বল প্রয়োগ উদ্যোগ করিতেছে, সেই ব্যক্তি আক্রমণ করেছে বলিয়া গণ্য হইবে। কথা কি বোঝা গেছে? এই যে বলা হয়, এই তোকে গুলি করে মেরে ফেলবো পিস্তল হাতে নিয়ে, এটাও কিন্তু আক্রমণ। একের ঘুষি দেব, এটাও কিন্তু আক্রমণ। চল ওকে গিয়ে ধরে ফেলি, এটাও কিন্তু আক্রমণ। এই জিনিসগুলো আমরা বুঝি না। সংজ্ঞা লিখুন আক্রমণ, তাহলে পেনাল কোডের 351 ধারা আমরা দেব। এই 351 ধারার প্রশ্ন অনেক সময় আসে না, তারপরেও আমি কথাটা বললাম। তো পরীক্ষার একটা প্রশ্ন আসছিল, 25 বছর বয়স্কা ষোড়শী নারী, 25 বছর বয়সের নারী 15 বছর বয়সের এক শিশুকে তার সাথে সেক্স করতে বা যৌন কাজ করতে বাধ্য করে। কত বছর বয়সের? 25 বছর বয়সের নারী 15 বছর বয়সের একটা শিশুকে তার সাথে যৌন কাজ করতে বাধ্য করে। এখন প্রশ্নের উপরে লেখা আছে কার কি অপরাধ, ব্যাখ্যা দিন। অনেক মাতব্বর মাস্টাররা এখানে, অনেক মাতব্বর মাস্টার এখানে দিয়ে দিছে কি, অস্বাভাবিক অপরাধ, ধর্ষণ হবে, এটা হবে সেটা হবে, অনেক কিছু অনেক আছে এগুলোতে। কিন্তু এর উত্তর কিন্তু কত ধারা? এর কত ধারার উত্তর? 352 ধারা তিনশো স্যার। বাউন্ন স্যার। 352 ধারা। এখন 352 ধারা পড়তে গেলে আমাকে কোথায় পড়তে হবে? 350 আগে দেখতে হবে। অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে? অপরাধমূলক
বল প্রয়োগ কাকে বলে, এটা আগে দেখতে হবে। তাহলে 350-এ বলছে অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে, বলছে যে ব্যক্তি কোনো অপরাধ অনুষ্ঠান করানোর জন্য কোনো ব্যক্তির উপর সম্মতি ব্যতি রেখে বল প্রয়োগ করে। আবার যেতে হচ্ছে কোথায়, 349-এ বল প্রয়োগ কাকে বলে। এত সহজ তো না পড়া। তোমাকে এই 352 ধারার উত্তর মিলাতে গেলে প্রথমে কেন একটা নারীর শাস্তি হবে, 25 বছর বয়স্কা নারী, সে তো প্রাপ্তবয়স্ক, সে একটা শিশুর সাথে তাকে যৌন কাজ করতে বাধ্য করেছে, এখানে নারীটির অপরাধ, বল প্রয়োগের শাস্তি। এখন বল প্রয়োগের শাস্তি পড়তে গেলে আমাদের অনেকগুলো বুঝতে হবে। আগে জানতে হবে বল প্রয়োগ কাকে বলে, তারপর অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে, এরপর আক্রমণ কাকে বলে, তারপর এর উত্তর এসে পেলাম আমরা কোথায়, 352 ধারায় গুরুতর আকস্মিক উত্তেজনার ফল ব্যতীত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত গুরুতর ও আকস্মিক উত্তেজনা বেশিত প্রকান্তরে তাহাকে আক্রমণ করে বা তাহার প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করে। তাহলে এই অপরাধমূলক বল প্রয়োগ আগে আমাকে বুঝতে হবে যে অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে। তাহলে আমরা আসলাম 350 ধারায়, সেখানে বলছে যদি কোনো ব্যক্তি কোনো অনুষ্ঠান করণার্থ কোনো ব্যক্তির সম্মতি ব্যতি রেখে বল প্রয়োগ করে কিংবা অনুরূপ বল প্রয়োগের সাহায্যে কোনো ব্যক্তির বল প্রয়োগ করা হয়, সে ব্যক্তির জখম, ভীতি বা বিরক্তি সৃষ্টি করে অভিপ্রায়ে সে ব্যক্তির ক্ষতি, ভীতি, বিরক্তি সৃষ্টি করিবার সম্ভাবনা রয়েছে জানিয়াও সম্মতি ব্যতি রেখে তাহার প্রতি বল প্রয়োগ করে, তাহলে সে ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলিয়া গণ্য হবে। তাহলে আমরা আবার চলে আসি 349 ধারায়, বল প্রয়োগ কাকে বলে। সেখানে বলা আছে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির প্রতি বল প্রয়োগ করে বলিয়া গণ্য হবে তখন যে ব্যক্তি উক্ত ব্যক্তির উপর গতিশীল করায়, তার গতি পরিবর্তন করায়, তার গতিরোধ করায় কিংবা যদি সে কোনো বস্তুকে এরূপ গতিশীল করায় যা তাহার গতি পরিবর্তন করায়, তাহার গতিরোধ করায়, উক্ত বস্তু অপর ব্যক্তির শরীরের কোনো অংশ বা উক্ত অপর কোনো ব্যক্তির পরিহিত বা বাহিত অন্য কিছুর সংস্পর্শে আসে। এত সহজ তো না। একটা ধারার উত্তর বুঝতে গেলে অনেক কিছু, আমরা এত কিছুতে না যাই, আমরা আসি একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল যে 25 বছর সুন্দরী যুবতী 15 বছর বয়স্ক এক শিশুকে তার সাথে যৌন কাজ করতে বাধ্য করে। এখানে নারীটির অপরাধের কথা বলা হয়েছে, এটি অস্বাভাবিক কোনো অপরাধ হবে না, ধর্ষণেরও কোনো অপরাধ হবে না। নারীটির অপরাধ হলো কি, বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, 352 ধারা। আমার কথা কি বুঝতেও না বোঝো নাই? বুঝতে পেরেছি স্যার। কি কারো কোনো মন্তব্য আছে এই 352 ধারা নিয়ে? ওই প্রশ্নটার উত্তর দিতে গেলে কি 349, 50, 51 এগুলোর কথাগুলো লিখবো না স্যার? না না না, এটা আমি তোমাকে বুঝালাম, ওরগুলো লাগবে কেন? তুমি লিখবা যে 350 ধারায় উল্লেখ, তুমি হয়তো লিখতে পারো যে না না তিনশো স্যার। পঞ্চাশ এবং 350, এই দুটি ধারা পর্যালোচনা করে দেখা যায় যে কোন কাজটি করলে তাহা বল প্রয়োগের আওতায় পড়বে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করেন, তার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে পেনাল কোডের 352 ধারায়। আলোচ্য প্রশ্নে ক নামক নারী বল প্রয়োগের মাধ্যমে অমুককে তার সাথে যৌন কাজ করতে বাধ্য করায়, তিনি পেনাল কোডের 352 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমার কথা কি বোঝা গেছে না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। কে সেলিম মিয়া, স্যার বুঝতে পারছি স্যার। তোমার না কে জানি ক্লাসে আসতে চেয়েছিল আজকে? স্যার এই যে আমার পাশে বসে আছে স্যার, এই যে শুনতেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই প্রশ্ন নিয়ে কিন্তু আমরা কোনো দ্বিমতে যাব না, ঠিক আছে? আমরা শাস্তি, শোনো, একটা মামলা যখন হয় এইভাবে এইভাবে বাড়িতে ঢুকিয়ে মালামাল চুরি করে নিয়ে গেছে, আমরা কি 378 ধারা দেই?
আমরা শাস্তির ধারা দেব। আবার যদি কখনো প্রশ্ন আসে সংজ্ঞা লিখুন, তখন কিন্তু ওর যে সংজ্ঞা আছে, ওর যে উদাহরণ আছে, সেই ধারাটাই দেব। এখানে এই প্রশ্নটা আসছে। 354, দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আমি একটা কথা বলি নেই, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এটা কি, সংজ্ঞা লিখুন শ্লীলতাহানি। দেখো, শ্লীলতাহানি এমন একটা জিনিস, এই শ্লীলতাহানি সম্পর্কে আমাদের অনেকেই উত্তর জানে না। শ্লীলতাহানি সম্পর্কে অনেকেই উত্তর জানে না। কিরকম উত্তর জানে না? শ্লীলতাহানি সম্পর্কে দেখা যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারা দিয়ে দিচ্ছে। আসলে তা নয়। শ্লীলতাহানি এটি পেনাল কোডের 354 ধারা। আগে এই শ্লীলতাহানি যখন নারী ও শিশু নির্যাতন দমন আইন আসে নাই, তখন এই শ্লীলতাহানির অর্থটা ঠিক এরকমই ছিল যে কোন নারীর এভাবে, গাজী শামসুর রহমান, মাফ করে দিও কথাটা একটু খারাপ শোনা যায়, স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে কোন নারীর যৌনাঙ্গে কোনো পুরুষলিঙ্গ প্রবিষ্ট ব্যতীত অন্যগুলো শ্লীলতাহানি ছিল, এভাবেই বক্তব্যটা ছিল। তো যখন দেখা গেল যে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে বাবা মারা তার সন্তানের সম্মান রক্ষার্থে, তার নিজের সম্মান রক্ষার্থে এই ধর্ষণের মতো অপরাধগুলো কি বলতো যে না, খারাপ কাজ করে নাই, সেক্স মানে ধর্ষণ করতে পারে নাই, ঘরে ঢুকছিল চিৎকার দিছে, মানে কথাটা এরকমই চলে আসতো। তার মানে পেনাল কোডের 354 ধারা যেত। দেখা যেত একটা নারীকে জোর জবরদস্তি অনেকে ধরে তার বিভিন্ন শরীরের স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করতেছেন, এগুলো আগে 354-তে আসতো। কিন্তু এখন এই এই জাতীয় প্রশ্নের যদি আসে সংজ্ঞা লিখুন শ্লীলতাহানি, তাহলে 354। শ্লীলতাহানির শাস্তি 354। কিন্তু যদি যৌন নিপীড়ন আসে, তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের 10 ধারা। আমাদের মাস্টাররা কি করে, প্রশ্ন লিখছে সংজ্ঞা লিখুন শ্লীলতাহানি, আমরা 354 না দিয়ে আমরা নারী শিশুর 10 ধারা দিচ্ছি। যেমন প্রশ্ন আসে সংজ্ঞা লিখুন ধর্ষণ, আমরা কি করি সেখানে, যারা অনেক মাস্টার সাহেবরা আছে সেখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 ধারা দেয় না, ধর্ষণের সংজ্ঞা পেনাল কোডের 375 ধারা। অনুরূপ ভাবে এই শ্লীলতাহানির সংজ্ঞা 354 ধারা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো কি আর বলা আছে দেখো। হ্যাঁ বলো। নারী শিশু নির্যাতন আইনের সংজ্ঞা 2-এর এটা কি দেবো না? কেন, 2-এর মতে শ্লীলতাহানির কথা বলা আছে? না, ধর্ষণের সংজ্ঞা স্যার। আর শ্লীলতাহানি 10 ধারা আছে নাই স্যার? আরে মিয়া, পড়ালেখাকে ভালো করে করো। ওইখানে বলা আছে ধর্ষণ সংক্রান্তে পেনাল কোডের 375 ধারা পড়েন, ওখানেই বলা আছে। স্যার, এটা পড়ালেখা তো করো না মিয়া, টোটো করে ঘুরে বেড়ালে হবে না, পড়তে হবে। তো শ্লীলতাহানি আমরা দেখি কেন নারী শিশুর 10 ধারা হবে না। কি বলা আছে, যে ব্যক্তি কোন নারীর শালীনতা নষ্ট করিবার অভিপ্রায়ে বা তদাদা তাহার শালীনতা নষ্ট করিতে পারে জানিয়াও তাহাকে আক্রমণ করে, তাহলে 351-তে যেতে হবে। আক্রমণ করে, বল প্রয়োগ করে, তাহলে সে ব্যক্তি এ- এখানে কি বলা আছে যে নারীটির দেহ স্পর্শ করেছে? যেহেতু নারীটির দেহ স্পর্শ করার কথা এখানে বলা নাই, সে কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা আসার সুযোগ নেই। আর আগে এই নারী ও শিশু নির্যাতন দমন আইন আসার আগে দুটো জিনিস ছিল, ধর্ষণ এবং শ্লীলতাহানি। ধর্ষণ ব্যতীত অন্য অপরাধের শাস্তি আর কোনো ধারা ছিল না, সেজন্য 354 ধারা দেয়া হতো। তো হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারকগণ এই ধরনের মামলার রায়ে বিভিন্ন মতামত দিয়েছেন, সেখানে বলা ছিল যে কোনো নারীর কোনো কিছু প্রবিষ্ট মানে যৌনাঙ্গে কিছু প্রবিষ্ট করা ব্যতীত অন্য সকল কিছু শ্লীলতাহানির মধ্যে পড়বে, এটা আসছিল, নাহলে তার কোনো অপরাধী পড়ে না। তো বিষয়টা হলো এখানে আমরা যদি কখনো যারা বিশেষ করে টিএসআই পরীক্ষা দিবে, শ্লীলতাহানি বা শালীনতাহানি, এটার উত্তর হলো পেনাল কোডের 354 ধারা। কি মিস্টার সেলিম টিএসআই, বোঝা গেছে? জি স্যার।
এটা আবার ভুল করে অন্য ধারা দিও না। কি এখানে কোনো কারো ভুল আছে জানার মতো? আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কথা ঠিক আছে স্যার। আমার কথা ঠিক থাকে কেমনে? আমার কথা ঠিক তো নাই। মূল বই পড়ে পড়ে দেখো। এই যে অনেক ছাত্র আমার ক্লাস থেকে চলে গেছে এটিএসআই, তারপরে এএসআই গ্রুপ থেকে, এগুলো ক্লাসে আসে না, অন্য জায়গায় ক্লাস করে আর ভিডিও গুলো এখানে দেখে। এরকম বহু আছে। তো আমার প্রশ্ন হলো, আমরা যেখানে ক্লাস করি না কেন মূল বইটাকে অনুসরণ করবো। পরে 355 আছে, 56। আচ্ছা, একটা জিনিস বলি, আমরা না কিছু কিছু কিসের বলে, কি বাহিত চুড়ি না কি জানি বলে, এটা কি বোঝো? 356 ধারা। দিগম্বর জানো? দিগম্বর একটা সময় একটা ঘটনা ঘটছিল, একজন ব্যক্তির কাপড় চোপড় খুলে নিছিল, অনেক লোকের বিবস্ত্র করে নেওয়া হয় না? হ্যাঁ, জি স্যার। এটাই হলো 356। কি বলা আছে? বলছে যদি কোনো ব্যক্তির পরিহিত বাহিত, অর্থাৎ তার গলায় আছে বা তার শরীরে যে সম্পদগুলো আছে এগুলো চুরি করার উদ্দেশ্যে যদি তাকে আক্রমণ করে বা বল প্রয়োগ করে। এটা এটা এরকম বিষয় না। আমরা 357, 58 দরকার নেই। আমরা এই যে, আচ্ছা, অপহরণ, এই অপহরণ কত ধারা? অপহরণ কত ধারা? 362 স্যার। 300। 62 স্যার। 362। আর মনুষ্য হরণ? মনুষ্যরণ 59, 60। 359 স্যার, অনুসরণ। আমরা একটা ধারার কথা আসি, 364 ধারা, খুন করিবার উদ্দেশ্যে মনুষ্য হরণ কিংবা অপহরণ। 364। অনেক সময় দেখা যায় লাশ পাওয়া যায় না, কিন্তু লোকটাকে হত্যা করার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে, তাহলে সেটি কত ধারা? 364। ওই যে তোমাদের একটা কথা বলি, সেটা হলো ওই আয়না ঘরের যে গুম কেস, 346, 364। এটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা হলো একটা ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে, খুন কিন্তু করে নাই। 201 হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 201 হবে না? সে এক হবে কেন? অপরাধ সংগঠিত হয়েছে তো, মরে তো নাই, না আলামত আবার কিসের? কথাটা বুঝতে পারছো? ওই পরীক্ষার খাতায় এত ধারা দেওয়ার সুযোগ নেই, যেটা আসবে সঠিক। 201টা হলো যে কাউকে শাস্তি থেকে বাঁচানোর জন্য বা সাক্ষ্য প্রমাণ যাতে উপস্থাপিত হতে না পারে সে লক্ষ্যে সাক্ষ্য বিলোপ সাধন। এখানে তো সাক্ষ্য বিলোপের কিছু নাই। একটা লোককে ধরে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরে আটকিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন, তাহলে কি হবে? আটকিয়ে রাখা হয়েছে, এটি হলো অন্যায় আটক। তার মানে যাতে তার খোঁজ খবর না পায়, এটা একটা অন্যায় আটক। আর হলো যতদিন মরে নাই অতদিন পরে থাক, তার মানে 364, যেটা আমরা গুম কেস বলতেছি। গুম, এই যে ইলিয়াস সাহেব নাই, এটা তো 302-এ মামলা হবে না, এটা 364-এর মামলা হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? এই ক্ষেত্রে তো স্যার লাশ পাওয়া গেল না। লাশ, লাশ না সে- পাওয়া গেলে কেউ তো আর বলতে পারে নাই তাকে মেরে ফেলা হয়েছে, কেউ কি প্রমাণ দিতে পেরেছে? কি? যাক, এত গল্পের কিছু নেই। আমরা অনেকগুলো ধারা আছে, সবগুলো তো পড়বো না, আমরা চলে আসি। দেখো, একটা কথা বলে, দেহ বরণ চুরি। দেহ বরণ চুরি কি? চুরি তো চুরি।
একটা 10 বছরের বাচ্চা, তার শরীরে অনেকগুলো গয়না আছে। এই গয়নাগুলো যদি কেউ তার কাছ থেকে কেড়ে নেয় বা তার কাছ থেকে নিয়ে নেয়, তাকে ফসলিয়ে নিয়ে নেয় বা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেয়, তাহলে কত ধারায় অপরাধ হবে? 356 স্যার। ভাই, কোন ধারায় হবে? একটা 10 বছরের বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দুইজন লোক দেখলো তার শরীরে অনেক স্বর্ণের স্বর্ণের গয়নাগাটি। তারা কি করলো? এই বাচ্চাটার কাছ থেকে গয়নাগুলো কেড়ে নিয়ে নিল। কত ধারায় অপরাধ? 364 ক স্যার। 369 স্যার। 10 বছরের কম বয়স্ক হইলে, আর কি প্রাপ্তবয়স্ক করছো হইলে তুমি মিয়া, ঘোড়ার ডিম? আসবে 356। এগুলো পড়ো নাই কখনো? এগুলো কিভাবে কি করবে? 369 স্যার। 69 স্যার, 369। কি সাইবল? স্যার 369 স্যার, 369। কি বোঝো? অপহরণ বা হরণ করা, অপহরণ। আমাদের স্কুলে একটা মাস্টার ছিল, বুঝছো? মাস্টার হলো আমাদের ফয়েন উদ্দিন, মানে ফয়েজ উদ্দিন কয়তো ফয়েন উদ্দিন, দেহরণ, একমাস চুরি মাস্টার ছিল। করিবার অধিকার, তো 10 মাস্টার বছরের সাহেব কম আবার বয়স্ক অঙ্ক করা তো শিশুকে ভালো, অপহরণ, অঙ্ক না পাইলে মারতো ধরে, তো তোমাকে মারা লাগে ধরে। 10 বছরের কম বয়স্ক এই কথা কম শিশুকে বলো বেলাল। ঘটনাটা হলো, বেলাল কথা কম বলো। ঘটনাটা হলো, একটা 10 বছরের ছেলে, 10 বছরের কম, সে অনেকগুলো স্বর্ণের গহনা গায়ে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আর দুজন লোক তাকে বলল, তাড়াতাড়ি বাচ্চার কাছ থেকে জিনিসপত্র গুলো নিয়ে দৌড় দিল। সেগুলো লোকের শাস্তি কত ধারায়? 300? 69 স্যার। কে? ছেলে মিয়া? স্যার 369 স্যার। মনির হোসেন? স্যার 369। 379 স্যার। স্যার এটা ভেরি তো গুড। 369 হবে না স্যার। 379, সঠিক উত্তর 379। কারণ এই সকল লোক পাঠাও চেনে না, বকরিও চেনে না। আরে এটা হলো ওই বাচ্চাটার কাছ থেকে ওই গহনাগুলো চুরি করিবার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। কিন্তু যখন চুরি করা হবে, তখন আর 369 হবে না, তখন তো চুরির ধারাই চলে আসবে। কথাটা কি বুঝতে পারছো? কে? স্যার এখন বুঝতে পারছি স্যার। ও, এখন বুঝতে পারছো মিয়া। পড়ো না কি জন্য তোমরা? খালি বলবা স্যারের আগে, এরা কিছু করার নাই। রাগ ছাড়া কোনো কাম নেই, তোমরা পড়ো না, এটা হলো তোমাদের বিষয়। তোমার মাস্টারকে কালকে জিজ্ঞেস করো গিয়ে, রাসেল তোমার মাস্টারে জিজ্ঞেস করো, দেখবা এটা 359, 369 উত্তর দিয়ে দিবে। স্পষ্ট বলা আছে, দেহবরণ চুরি করিবার অভিপ্রায়ে 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ বা প্রতারণামূলক অপহরণ বা হরণ করা, বা এই তোর এগুলো দিয়ে দে। ছেলেটা বিশ্বাস করে দিল, বাচ্চাটা বিশ্বাস করে দিয়ে দিল। এখানে কি চুরি করিবার উদ্দেশ্যে কি বলা আছে ভালো করে দেখো। চুরি করিবার অভিপ্রায়ে, চুরি করে নাই, উদ্দেশ্য বাচ্চাটাকে অপহরণ করা হয়েছে এই উদ্দেশ্যে, বা এই বাচ্চাটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে এই উদ্দেশ্যে, তার গায়ের এই গয়নাগুলো কেড়ে নিবে এ লক্ষ্যে। কিন্তু যখনই প্রশ্ন থাকবে যে ক নামক শিশুর বয়স 9 বছর বা 10 বছর, সে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তার গতিরোধ করে তার কাছ থেকে মালামাল গুলো নিয়ে যায়, মনে করতে হবে এটা 392, দস্যুতা হয়ে গেছে। তো তোমরা 369 নিয়ে লাফাচ্ছ কেন? কে? মনির হোসেন? স্যার কি হলো কও? কিছু বোঝো? এখন তো বুঝলাম স্যার, এই গ্যাপ গুলো তো স্যার সমস্যা। তা গ্যাপ হইতে হইতে পরীক্ষার সময় চলে আসলো। পর- হুজুরে পরীক্ষা হুজুরে দিতে আজান হবে দিয়ে স্যার। ফেললো উজু করার আগেই, নাকি? এই
যাই, বলার আর করার কিছু নাই স্যার। এখন করতে মনে করো করতেই। এই প্রশ্নটা আমি তোমাকে বুঝালাম। এখন অন্যরা তো ওই গ্রুপের মধ্যে লিখলো এটা এটা, মানে আমি আবার বিপদে, ওরা এটা বুঝাই দেবো না। তা আমি আবার উত্তর দেই, বেশি জানতে হলে ক্লাসে আসো। কি সেলিম মিয়া? স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে স্যার, হ্যাঁ, এই আর পরের পরের ধারাটাতেই বুঝতে পারবেন স্যার। আমি একটা প্রশ্ন করবো পরের ধারাটা। পরের ধারা মানে 375-এ। ওটা আমরা যাব না ওখানে, ও, আচ্ছা আচ্ছা, ঠিক আমরা আছে। ওটা পরে আলোচনা করব। আমরা অন্যতে যাব। আমরা চলে আসি সড়ক পরিবহন আইন 2018। ভালো করে আগে বোঝো, তোমাদের কিন্তু কম হলেও 3 থেকে 4টে এমসিকিউ আসে সড়ক পরিবহন থেকে। কি আসে না? কে জানো কি তোমরা আসে? জি স্যার, এমসিকিউ আসে স্যার। আসে শুধু স্যার, আসে স্যার। শুধু এমসিকিউ না, প্রশ্নও আসে। এমসিকিউ একটু জোর দিতে হবে স্যার। হ্যাঁ, এমসিকিউ তো হবেই। এমসিকিউ হবে না কেন? এমসিকিউ তো হবেই। এমসিকিউ ঝোঁক দিবে না। যেগুলো পড়াচ্ছি এর মধ্যে এমসিকিউ আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা এমসিকিউ আসতে হতে পারে। যদি ওই প্রশ্নটা আসতো 369টা, যে 10 বছর বয়সের একটি শিশু স্বর্ণের কিছু গহনা পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন লোক কয়েকজন লোক তার গতিরোধ করে স্বর্ণের গহনাগুলো ছিনিয়ে নিয়ে যায়, এটি কোন ধরনের অপরাধ? দেহবরণ চুরি, না এটা, না ওইটা, না এটা, কোনটা? এই প্যানাল কোডের কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ? 359, 379, 392, না উপরের সবগুলো? সবাই তো ঠাইসা দিয়ে দিত 369, 59 তো না 69 নাকি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এইটাই হলো বিষয়। যাও, আমরা সড়ক পরিবহনে চলে আসি। আগে আগে জেনে নেই সড়ক পরিবহন আইন। আইনের আগে জানতে হবে, না হলে হবে না। 1933 সনে প্রথম একটা আইন তৈরি হয়, মোটর ভেহিক্যাল ট্যাক্সেস অ্যাক্ট 1933, মোটর ভেহিক্যাল ট্যাক্সেস অ্যাক্ট। এরপরে এই আইনটি বিভিন্ন মানে বহু বছর চলতে চলতে পরবর্তীতে হয় কি, মোটরযান আইন, পরে মোটরযান অধ্যাদেশ। আর 2018 সনে এই স্টাফ রোডের ওখানে দুটো বাচ্চা, দুটো স্কুল কলেজের ছাত্রছাত্রী অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন করা হয়। আগে যদি কোনো মালিক বিনা লাইসেন্সেও গাড়ি চালাইতে দিত, ড্রাইভারের অপরাধ হতো, মালিকের কোনো অপরাধের কিছু ছিল না। যাই হোক, আমরা চলে আসি সড়ক পরিবহন আইন। তাহলে আচ্ছা, হেভি লাইসেন্স যার আছে সে কি মধ্যম বা হালকা যানবাহন চালনা করতে পারবেন? স্যার পারবে স্যার। জি স্যার, জি পারবে। স্যার। পারবে স্যার। কিন্তু যার হালকা যানবাহনের চালানোর লাইসেন্স আছে, সে কি মধ্যম যানবাহন চালনা করতে পারবে? পারবে না না স্যার। স্যার। না স্যার, পারবেন না। আচ্ছা, তাহলে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি কোনো ব্যক্তি যানবাহন চালনা করতে পারবে? না পারবে না। স্যার। পারবে না স্যার। মানে সড়ক পরিবহন আইনের 4 ধারায় বলেছে, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো যানবাহন পাবলিক প্লেসে চালাতে পারবেন না। কিন্তু একটা ব্যক্তি যদি তার বাড়ির উঠানের মধ্যে চালায়, তাহলে কি অপরাধ হবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া? অপরাধ হবে না স্যার। অপরাধ হবে না। তার মানে পাবলিক প্লেসের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপরে একটা কথা বলছে যে যার ভারী লাইসেন্স আছে সে হালকা বা মধ্যম যানবাহন চালনা করতে পারবেন। তবে আবার বলা আছে যে যে ক্যাটাগরির গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেওয়া হয়েছে সে ব্যক্তি সেই ক্যাটাগরির গাড়ি চালনা করবেন। তবে যাদের ভারী লাইসেন্স আছে তারা মধ্যম বা হালকা যানবাহন চালনা করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? আর বুঝতে স্যার, পারছি স্যার। আচ্ছা,
তাহলে এটা কত ধারায়? স্যার পুরানা 4 দ্বারা স্যার। কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য এবং অযোগ্য? কত ধারা? 6 দ্বারা স্যার। 6-2 স্যার। আচ্ছা, পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে আহ ড্রাইভারের বয়স হতে হবে কত বছর? 21 স্যার। 18 ঊর্ধ্বে স্যার। হ্যাঁ, ঘোড়া 21 ঠিক বছর। থাকো। ওটা বোঝেও না, আমি বুঝি 21। নাকি, পড়ালেখা করে না নাকি? ওটা অফিসারদের পড়ালেখা ক্ষেত্রে। করো না? পেশাদার কি 18? জি না 21 স্যার। স্যার। অপেশাদার। অফিসারদের হচ্ছে 18। এই সড়ক পরিবহন আইনের 6 ধারায় বলেছে যে একজন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত ফিস প্রদান করে তার ছবি, এনআইডির কপি সহ আবেদন করলে তারপরে নিম্ন বর্ণিত যোগ্যতা সাপেক্ষে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে। প্রথমে বলা আছে যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যে ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, সে যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেন, তার বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। 18 বছর। আর যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন, তার বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। এরপরে উভয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে কমপক্ষে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে বলা হয়েছে শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হতে হবে। এটা উভয়ের জন্য। মোটরযান চালানোর ক্ষেত্রে যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য শর্ত সাপেক্ষে তাকে পাশ হতে হবে। আর পেশাদারের ক্ষেত্রে আরেকটা বিষয় বলা হয়েছে, সেটি হলো তার ড্রপ টেস্টে উত্তীর্ণ হতে হবে পেশাদারের ক্ষেত্রে, কিন্তু অপেশাদারের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝতে পারছি স্যার। তাহলে কখন একজন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য? তাহলে এই আমরা লিখব যে সড়ক পরিবহন আইনের 6 ধারায় উল্লেখ করা আছে, তখনই একজন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য যখন কিনা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছে, তার বয়স 21 বছর পূর্ণ হয় নাই। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছে, তার 18 বছর পূর্ণ হয় নাই। এরপরে কি, যে কিনা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই, যে শারীরিক ভাবে অনুপযুক্ত, যে ব্যক্তি কিনা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হন নাই, সে ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য। বিষয়টা ক্লিয়ার? কি জি স্যার। আর কিছু আছে এখানে বলার? নাই স্যার। হ্যাঁ, আর কিছু নাই স্যার। কি মিস্টার বেলাল হোসেন? স্যার কিছু পড়ো পড়ো, পড়ালেখা করো, হুদাই মাইরা দিও না, হুদাই মাইরা দিলে ধরা খেয়ে যাবা। মানে প্রশ্ন তাড়াহুড়া করে উত্তর না দিয়ে প্রশ্নটা ধীরে সুস্থে উত্তর দিতে হবে। আচ্ছা, সাথে হলো শারীরিক প্রতিবন্ধী ড্রাইভিং লাইসেন্সের এমসিকিউ যারা দিবা তাদের জন্য এটা প্রয়োজন হতে পারে। 88 প্রতিরক্ষা বাহিনীর মোটর। 9 হলো বিদেশি নাগরিক। তাহলে প্রতিরক্ষা বাহিনী, দেখো তোমরা তো এতগুলো পড়ো না, আমরা কোথায় আছি শোনো। 2018 সনে তখন আমি ডিএমপির ওসিএমটি, এখন পিবিআই তে আছেন জনাব কুদরত। কুদরত স্যার ছিলেন ডিএমপির এডিসি, আর রেজাউল স্যার ছিলেন ডিএমপির এডিশনাল কমিশনার। তো যখন 2018 সনে ছাত্রদের আন্দোলনে নতুন করে আইন তৈরি করতে হবে, তখন আমাকে একটা প্রস্তাব দেওয়া হলো যে তুমি যেহেতু ক্লাস ক্লাস করো, তুমি কিছু ইয়ে করো। আমি অনেক কিছু দিয়েছিলাম। কারণটা হলো আমি বলেছিলাম যে স্যার, তেলের মাথায় তেল সবাই দেয়। তখন স্যারে আমার কথাটা খেপে গিয়েছিল। আমরা দেখেন স্যার, 1933 সনে যখন এই মোটরযান মোটর ভেহিকেল ট্যাক্সেস অ্যাক্ট তৈরি করে, তখন কিন্তু সেনাবাহিনী তাদের কথা কিছু উল্লেখ করা ছিল না। কিন্তু 1982 সনে যখন প্রথম এই মোটরযান আইনটা তৈরি করা হয়, তখন কিন্তু সামরিক সরকার ছিল। সেখানে কি আনলো, সামরিক বাহিনীর যে সকল যানবাহন আছে সেগুলো বিআরটিএ গিয়ে রেজিস্ট্রেশন করার দরকার নেই, তারা নিজেরাই রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারবেন, সামরিক বাহিনীর যানবাহন।
তাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএ তে যাওয়ার প্রয়োজন নাই, তারা নিজেরাই লাইসেন্স দিতে পারবেন। তো কেন আমরা স্যার পুলিশ পারবো না? আমার কথাটা শুনলো যে আসলে তুমি এত ভেতরে ঢুকছো। আমি জি স্যার, কারণ আমরা কাজ নেই কাম নেই বসে থুইয়া ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে লাইন ধরে থাকতে হবে। আর আমাদের গাড়িগুলো সেখানে রেজিস্ট্রেশন ফিটনেস করতে গেলে লম্বা চূড়া ভাবে আমাদেরকে টাকা দিতে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। তখন কথাটা বললো, তার মানে হলো এই সড়ক পরিবহন আইনের 8 ধারার মধ্যে বলছে প্রতিরক্ষা বাহিনী, যেমন তোমরা নিজেরা কখনো ইচ্ছা করেও পড়ো না, এই জন্য বললাম তোমরা পড়ো কোথায়, ফেসবুকে কারে কে রেপ করছে এটা মজা করে পড়ো, কোন নায়িকার ভাইরাল হয়েছে, কিন্তু একবারও পড়লা না যে একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় লেখা আছে এই বাড়িটি সম্পর্কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সিআরপিসির 145 ধারা। তাহলে এই যে ইনজাংশনটা জারি হয়েছে, তা তুমি তো পড়বা একটু যে আসলে 145 ধারাতে ইনজাংশনের কথা বলা হয়েছে। আমরা তো পরীক্ষা মাঝে মাঝে পড়ি, তোমরা কিন্তু এটা পড়ো না। পত্রিকা যখন দিল যে আহ আপনারা যদি যথাসময়ে হাজির না হন তাহলে আপনাদের অনুপস্থিতিতে বিচার কার্য আরম্ভ হইবে। তোমরা কি, আমরা তো আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি পড়ছি, তখন ওখানে দেখো কি বলা আছে, ওখানেই বলা আছে 30 দিনের কথা বলা আছে, ওখানেই পত্রিকার বিজ্ঞপ্তিতে বলা আছে আসামির নাম, মামলা নম্বর, তারিখ, ধারা সবকিছু লেখা আছে। তোমরা এগুলো পড়ো না, পড়ো হলো কারে কিভাবে কি করলো, মামুনে কয়টা বিয়ে করলো, হিরো আলম কি করলো, এগুলো। এই যে এগুলো হলো তোমাদের দোষ। জীবনে কোনোদিন একটা বড় জিজ্ঞেস করলে না যে স্যার সেনাবাহিনীর গাড়ির পিছনে এই তীরের মতো চিহ্ন ক খ গ অমুক আছে কেন, নৌবাহিনীর এরকম কেন, বিমান বাহিনীর এরকম কেন? এই 3 বাহিনী কখনোই বিআরটিএ তাদের রেজিস্ট্রেশন করার জন্য যাবে না। ওই আর্মিদের সরকারি গাড়ির ক্ষেত্রে, পার্সোনাল গাড়ির ক্ষেত্রে যেতে হবে। এটাই রেহাই দিয়েছে এই সড়ক পরিবহন আইনের 8 ধারায়। এইগুলো তো জানা উচিত। চাকরি করো পুলিশের, কেন এই গাড়িগুলোর নাম্বার এর প্লেট গুলো থাকতেছে? 8 ধারায় বলা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর মোটরযান চালাইবার জন্য সংশ্লিষ্ট বাহিনীর স্ব কর্তৃপক্ষ নিজস্ব পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে এবং উক্ত ড্রাইভিং লাইসেন্স সমগ্র বাংলাদেশের চালনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা 6 ধারায় দেখলাম ড্রাইভিং লাইসেন্স ছাড়া পাওয়ার জন্য যে যোগ্যতা, ওখানে বিআরটি এর পরীক্ষা, এখানে বলছে যে না, স্ব বাহিনীর কর্তৃপক্ষ ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে। তবে শর্ত থাকে যে ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু বিআরটি এর প্রয়োজন হবে। আচ্ছা, প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোনো ব্যক্তি অনন্য 3 বছর মেয়াদী সংশ্লিষ্ট বাহিনী কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স থাকিলে কর্তৃপক্ষ যোগ্যতা যাচাই পরীক্ষা গ্রহণ ব্যতীত, তার মানে এই ওই বাহিনীতে যদি 3 বছর কেউ ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করে থাকে, তাদের আবার পরীক্ষা ছাড়াই তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে। 6 ধারার কথাটা বলা হয়েছে। তার মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের ড্রাইভিং লাইসেন্স কে দেবে? তাদের নিজস্ব কর্তৃপক্ষ। এটা আমাদের বিষয় না। বিদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স, তার মানে এটা হলো বিদেশি একজন নাগরিক, সে কি বিদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশে যানবাহন চালনা করতে পারবে? বলছে হ্যাঁ পারবে। তবে সেক্ষেত্রে এন্ট্রি করতে হবে, কোথায় এন্ট্রি করতে হবে? বিআরটিএ তে। কি বলা আছে? যে কোনো বিদেশি নাগরিক তার নিজ দেশে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে পৃষ্ঠাঙ্কন করে ওই লাইসেন্সের মেয়াদ পর্যন্ত সে মোটর গাড়ি চালনা করতে পারবে। এরপরে বলা আছে যে যে বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করতেছেন সে যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে বলা হয়েছে যে তাকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে, তার মানে বিদেশিগণের ড্রাইভিং লাইসেন্সের কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা যে বিষয়টা এখানে দেখলাম যে 8-এ বলছে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ড্রাইভিং লাইসেন্স, 9-এ বলেছে বিদেশি কূটনীতিকদের ড্রাইভিং লাইসেন্স, এগুলো এমসিকিউর বিষয়। আমরা চলে আসি 11 ধারায়। একটা গাড়ির চালকের নামে কত পয়েন্ট বরাদ্দ থাকে? 12 পয়েন্ট স্যার, 12 পয়েন্ট। কত ধারা? 11 ধারা স্যার। 11 ধারায় স্যার। 11 ধারা। তার মানে সড়ক পরিবহন আইনের 11 ধারায় বলা হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তির লাইসেন্সের বিপরীতে নিম্ন বর্ণিত
কটি পয়েন্ট থাকে? 12টি 12টি পয়েন্ট। পয়েন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে এই পয়েন্টগুলো কর্তন হবে কি কি কারণে, সেটা উল্লেখ করা হয়েছে এই 11 ধারায়। আমার কথা বুঝতে পারছো না জি বোঝো স্যার, নাই? বুঝতে পারছি স্যার। বুঝতে কে পারছি স্যার। আলোকের সিএমপি? স্যার বুঝছি স্যার। আবার আমরা অন্যান্য ধারাগুলোতে গেলে দেখবো যে তার ওই ধারা অনুযায়ী শাস্তিও হবে, আবার একটা পয়েন্টও কর্তন হবে, বিভিন্ন জায়গায় কিন্তু বলা আছে। এটা কি জানো তোমরা? জি স্যার। কি মনির হোসেন? এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে আসে। ওই ফিসাবিলিল্লাহ পড়ে থাকো না, খালি মনে করবা যে প্যানাল কোড, সিআরপিসি, পুলিশ আইন এতেই পাশ করব না। আমার 50 পাওয়ার দরকার নেই, 30 পাইলেই যথেষ্ট। কে? সাইফুল? জি স্যার। আচ্ছা, তাহলে 11 ধারার মধ্যে বলা হয়েছে কি কি কারণে এই পয়েন্ট কর্তন হবে। বলছে লাল বাতি অমান্য করে মোটরযান চালনা করে, এখানে 12টা আছে, তোমরা পড়ে দিও। 13টার তারপরে 11 ধারায় এটা বলা আছে একটা ড্রাইভিং এর, একটা বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তির বিপরীতে 12 পয়েন্ট থাকবে। আচ্ছা, 12 ধারায় কি বলা আছে? লোকটা কখন কি কারণে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি গাড়ি চালানোর অযোগ্য। বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সে গাড়ি চালানোর অযোগ্য। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আর জি স্যার। আমরা 6 ধারায় দেখলাম কি, লাইসেন্স পাওয়ার অযোগ্য, লাইসেন্স হয় নাই। কিন্তু 12 ধারায় বলছে তার লাইসেন্স হয়েছে, কিন্তু সে লোকটা গাড়ি চালাতে পারবে না। কারণগুলো কি কি সেখানে বলা হয়েছে যে, যে কোনো ব্যক্তির এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি অসুস্থ, পাগল, শারীরিক এবং মানসিকভাবে অক্ষম, এবং সে মদ্যপ, অভ্যাসগত অপরাধী, বা অন্য কোনো কারণে মোটরযান চালাইতে অযোগ্য, তাহলে সেই ব্যক্তিটা কি হবে? ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি মোটরযান চালানোর অযোগ্য হিসেবে বিবেচিত হবে। আমার কথা কি বুঝতে পারছো? আবার হ্যাঁ, ওই বুঝতে ব্যক্তি পারছি। গাড়ি চালানোর অযোগ্য হবে যার ড্রাইভিং লাইসেন্স কিনা স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিও কিন্তু গাড়ি চালানোর অযোগ্য হিসেবে বিবেচিত। আমার কথা বোঝা গেছে না বোঝা নাই? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। বাড়াতে বললাম একজন ব্যক্তি গাড়ি চালানোর অযোগ্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও, 13তে এসে বলছে এই যে আমাদের দোষ, যারা খিলগাতে থাকে, পুরান টাউনে যারা থাকে, বিশেষ করে লেগুনার যে ড্রাইভার আছে, লেগুনার যে ড্রাইভার গুলো আছে, ওর বাপের বয়স হয় নাই 21 বছর, কারণ লেগুনা কিন্তু পাবলিক পরিবহন, জানো তো নাকি? তাহলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স, তা পেশাদার হতে গেলে তার বয়স হইতে হয় 21 বছর, ওর বাপের বয়স কিন্তু 21 হয়নি, তার মানে লাইসেন্স নাই। সেও কিন্তু গাড়ি চালাচ্ছে, আমরা কিন্তু সে গাড়িতে উঠতেছি। এখন আবার কি হয়েছে, আমরা কিন্তু, আচ্ছা আরো ভালো চালাইতে পারে, গাড়ি চালাক, কিন্তু লাইসেন্স নাই। এই জন্য এই আইনের, এই সড়ক পরিবহন আইন 2018 এর 13 ধারায় বলছে যে আপনি একজন চালককে যদি নিয়োগ দিতে চান, তাহলে আপনাকে কোন শর্তগুলো মানতে হবে। আপনি ইচ্ছা করলে একটা গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োগ দিতে পারেন না। আপনাকে নিয়োগ দিতে গেলে কি করতে হবে? কোনো ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি তাকে গাড়ি চালনা করতে দিতে পারবেন না। স্থগিত থাকলে তাকে আপনি গাড়ির চালক হিসেবে নিয়োগ দিতে পারবেন না। এরপরে বিষয়টি বলা আছে যে চালক হিসেবে নিয়োগ দেন। তারপরে শ্রম আইন, এটা কিন্তু এমসিকিউ তে আসছিল। শ্রম আইন 2006 অনুযায়ী লিখিতভাবে চুক্তি সম্পাদন ব্যতীত, নিয়োগপত্র ব্যতীত কোনো ব্যক্তিকে আপনি ড্রাইভার হিসেবে নিয়োগ দিতে পারবেন না, গণপরিবহনের চালক হিসেবে নিয়োগ করতে পারবেন না। গণপরিবহন, কোনোদিন কি তোমরা গাড়ি আটকায় দেখছো এই তোমাকে যে মালিক ড্রাইভার হিসেবে নিছে, তোমার কাগজ দেখাও? না কে? স্যার। না স্যার। এগুলো নাই। তো এই 13 ধারায় বলছে যে
যারা চালক নিয়োগ করেন না কেন, আপনাকে এটা মেনে চলতে হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, সরকারি যানবাহনের স্বল্পতা থাকায় ক নামক পুলিশ অফিসার রেজিস্ট্রেশন বিহীন নিজের মোটরসাইকেল নিয়ে ডিউটিতে মোতায়েন হলেন, তার অপরাধটা কত ধারায়? 72 দ্বারা স্যার। নো। 16 ধারা। 16 ধারার লঙ্ঘন স্যার। ওরা লং 72 শাস্তি স্যার। ও, আমরা 72-এ যাবোই না, তার অপরাধের কথা বলছি। 16 ধারা শাস্তি, 72 ধারা শাস্তি। জি স্যার। কথা কি বোঝা গেছে? একজন ব্যক্তি সরকারি যানবাহনের স্বল্পতা থাকায়, তার মানে এই প্রশ্নে কি বোঝাচ্ছে? কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন ব্যতীত কোনো যানবাহন চালনা করতে পারবেন না, এটাই তো বোঝাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, 16 ধারায় বলা আছে কোনো ব্যক্তি বা মোটরযানের মালিক রেজিস্ট্রেশন সনদ ব্যতীত সড়ক, মহাসড়ক, পাবলিক প্লেসে কোনো যানবাহন চালাইতে পারবেন না, চালানোর অনুমতি দিবেন না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে। আচ্ছা, কোনো মোটরযান রেজিস্ট্রেশন পদ্ধতি, আমরা এখানে আসি। প্রতিরক্ষা বাহিনীতে ব্যবহৃত মোটরযানের রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট বাহিনীর স্ব কর্তৃপক্ষ নিজস্ব পদ্ধতিতে সম্পন্ন করিতে হইবে এবং উক্তরূপ রেজিস্ট্রেশন সমগ্র বাংলাদেশে মোটরযান চালাইবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদেশি দূতাবাসের গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে কিনা বলছে, কোন বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার কোন মোটরযান বাংলাদেশে বিক্রয় বা হস্তান্তর করা হলে উহা রাজস্ব বোর্ডের অনুমতি ক্রমে সেটা পুনরায় রেজিস্ট্রেশন করা যাবে। তার মানে এখানে যে কথাটি বলছে, কোনো অবস্থাতেই কোনো যানবাহন রেজিস্ট্রেশন ব্যতীত চালনা করা যাবে না। আমার কথা কি বুঝছো না বোঝা নাই? কে? স্যার আর বুঝতে পারছি স্যার। বলো, কার কি বলার আছে বলো এখন। আর যদি প্রশ্ন আছে স্যার, বিদেশি নাগরিকের নাগরিকের মোটরযান বাংলাদেশে রেজিস্ট্রেশন করার পদ্ধতি আলোচনা করুন। বিদেশি নাগরিক, বিদেশি নাগরিক তো বলাই আছে, তারা ওই যে যানবাহন আসলে পোর্ট এন্ট্রিতে এন্ট্রি করে, তারপর যখন ওই ধারা যাব তখন আলোচনা করবো। ওটা 29-এ বলা আছে স্যার, রোড পারমিটের কথা স্যার এটা। ওই ধারা গল্পের মধ্যে যাব তারপরে, হ্যাঁ। আমরা যেটা পড়ালাম এই পর্যন্তই আগে বোঝো। কারো কিছু বলার আছে আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো নিয়ে? কি আছে নাকি? না স্যার। আচ্ছা, পিআরবি, পিআরবি কি আদালত মানতে বাধ্য? জি স্যার। কত ধারায় বলা আছে এটা? স্যার সাক্ষ্য 56 ধারা বলা আছে স্যার। 56, 57? 57। 57, আচ্ছা যাক। তোমাদের এই যে আড়াই সাহেব, এসপি সাহেবের পক্ষে যে সার্ভিস বইয়ে সই করে, তোমরা জানো? জি স্যার, ইন্সপেক্টররা স্বাক্ষর করবে। এটা জানো নাকি বেলাল হোসেন? স্যার আমি এটা অবগত না স্যার। অবগত না তুমি? শিশু মানুষ তো, এগুলোর দিকে যায়ও নাই এখনো। কি ছেলে মিয়া, দেখছো? জি স্যার, স্বাক্ষর করেন স্যার। তো একটা অথরিটি না দিলে কিভাবে স্বাক্ষর করবে? এই পিআরবির মধ্যে বলা হয়েছে প্রথমেই পুলিশ সুপার কাকে বলে। একজন ইন্সপেক্টর কিন্তু পুলিশ সুপারের অবর্তমানে পুলিশ সুপারের কার্য সম্পাদন করতে পারবেন। এটি পিআরবির এক বিধিতে বলা হয়েছে। কি বলা হয়েছে? পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার কিংবা ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে এরূপ কোন অফিসার যিনি পুলিশ সুপারের অসমর্থতা বা সদর দপ্তরে অনুপস্থিতির কারণে অস্থায়ীভাবে পুলিশ সুপারের দায়িত্ব পালন করিতে পারিবেন। জীবনে পড়ছিল এটা? শুধু তো ফাও দেখে গেছো, এগুলো জানো? তার মানে এক ধারায় বলা হয়েছে পুলিশ সুপার, পুলিশ সুপার এসপি কে, কে এসপি বা কে এসপির দায়িত্ব পালন করতে পারে, বলছে একজন ইন্সপেক্টর পারবে। পিআরবিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে। আচ্ছা, এখন এই আমরা যে কথায় কথায় বলি একজন পুলিশের কনস্টেবল, সেও যে অফিসার,
এটা কোথায় বলা আছে বেলাল হোসেন? পুলিশ আইনের কত ধারায়? 1-2 স্যার। এটা পিআরবি স্পষ্ট, পিআরবির একে স্পষ্ট করে উল্লেখ করা আছে। পিআরবির একের মধ্যে বলা হয়েছে, সংজ্ঞাতে বলা হয়েছে, অফিসারগণ বলতে পুলিশের যে কোনো কর্মচারীকে অফিসার হিসেবে গণ্য করা হবে। এই জন্য কথাগুলো বুঝে রাখো। সিআরপিসিতে বলা আছে কোন পুলিশ অফিসার, সিআরপিসির 149 ধারায় কোন পুলিশ অফিসার, এগুলো অনেক বিষয় বলা আছে। তার মানে একজন কনস্টেবল কি পুলিশ অফিসার? হ্যাঁ, পিআরবি অনুযায়ী একজন কনস্টেবলও পুলিশ অফিসার হিসেবে গণ্য হবে। কি আলমগীর, কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে স্যার। শোনো, যাদের লোকজন আছে তাদের কিছুই পড়া লাগে না। মনে করো পিআরবি তে বলা হয়েছে রিজার্ভ অফিসার, অর্থাৎ আরো আরো হবে যিনি আরো অ্যাজ এ কেরানি, অর্থাৎ পুলিশ সুপারের কেরানির দায়িত্ব পালন করবেন। আরো আরো হতে গেলে অবশ্যই তাকে সিনিয়র সাব ইন্সপেক্টর হতে হবে, এটা পিআরবি তে স্পষ্ট করে উল্লেখ করা আছে। সেখানে বলা হয়েছে রিজার্ভ অফিসার, বলছে পুলিশ সুপারের অফিসে তিনি কাজ করবেন। পুলিশ সুপারের অফিস তাহার অফিসের অবশিষ্ট। এখানে বলা হয়েছে যে এইখানে একটা জিনিস, রিজার্ভ অফিসার অর্থ কেরানের দায়িত্বে নিয়োজিত সিনিয়র সাব ইন্সপেক্টর। আমার কথা বুঝতে পারছো? রিজার্ভ অফিসার, তোমার রিজার্ভ অফিস কোথায় অবস্থিত থাকে? পুলিশ অফিসে না পুলিশ লাইনে? পুলিশ লাইনে স্যার। সবাই মনে করবে এসপি সাহেবের অফিসে তো থাকে রিজার্ভ অফিস, তাই না? আচ্ছা, এটা কিন্তু বলা আছে, নাইলে কিন্তু এসপি সাহেব রিজার্ভ অফিসটা তার ওই ইয়েতে নিয়ে যাইতো, এটা জানো তো? জি স্যার। আর ওখানে নিয়ে যাইতো। লাইনে কে যায় ঘোড়ার ডিম রিজার্ভ অফিসের এখানে, ওখানে নিয়ে যেত। আচ্ছা, এরপরে এসকর্ট কমান্ডার, যেগুলো পরবর্তীতে পড়বো। আচ্ছা যাই হোক, আমরা এখানে আসি। আমরা এখানে স্যার, হ্যাঁ, আমার কও। স্যার কথা ছিল স্যার, হ্যাঁ বলো। যে পিআরপি 164 করে ফেটির কথা উল্লেখ করা আছে, স্যার, আমরা ওদিকে কিন্তু যাবো বাবা, আমরা ওদিকে যাচ্ছি তো পড়াইতে। স্যার একটু কথা, কোন পদের পুলিশ অফিসার এই ফেটি ডিউটি করতে, কোন পদে পর্যন্ত পুলিশ অফিসার পর্যন্ত করতে সেনাবাহিনীর পারবে স্যার? সমর র্যাঙ্ক, সেনাবাহিনীর লোক যারা, সেনাবাহিনীর যে র্যাঙ্কের লোকরা করে তারা করবে। ওখানে গেলে আমরা বুঝতে পারবো। আমরা আগে এদিকে আলোচনা করি। আচ্ছা, একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলি। এখানে পিআরবি 6, পিআরবি 6টা প্রশ্ন এখনো আসে পুলিশের, বাংলাদেশ পুলিশের শাখা সমূহ। কিন্তু এখানে এই শাখা সমূহ এখন অনেকগুলো হয়ে গেছে, 22টা না 23টা হয়েছে, তাই না? জি স্যার, এখন ঠিক নাই স্যার। আমরা পিআরবি 32টা হয়ে গেছে। পিআরবি 6 বিধি রেখে আমরা চলে যাব। আচ্ছা, আমরা এখন একটা চলে আসি, একটা বিষয় তোমাদের জানা দরকার। আমরা চেতা চেতা অফিসার, আমরা চেতা অফিসার, চেতা অফিসারদের কিছু জানতে হবে। বিষয়টা কি? আমরা কথায় বলি, আর রাখো মিয়া, সাব ইন্সপেক্টর সিনিয়র, সুবেদার কোনো সিনিয়র নাকি? কে সিনিয়র, সুবেদার, সার্জেন্ট না সাব ইন্সপেক্টর? চারজন স্যার। সাব কে? ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর। এই বিষয়টা হলো, পিআরবি যখন প্রস্তুত হয় তো সিরিয়াল করা হয়েছে র্যাঙ্কের বিন্যাস, ইন্সপেক্টর জেনারেল থেকে নিম্ন পদ পর্যন্ত র্যাঙ্কটাকে বিভাজন করা হয়েছে। তো এই র্যাঙ্কের মধ্যে যখন লিখছে, প্রথমে লিখছে সার্জেন্ট, তারপরে লিখছে সাব ইন্সপেক্টর। তার মানে সার্জেন্ট সিনিয়র হিসেবে ধরা হয়েছে। কারণটা কি জানো? সার্জেন্ট যখন ট্রেনিং এ যাচ্ছেন তখন কিন্তু ইন সার্ভিস হিসেবে ট্রেনিং এ যাচ্ছেন। কি হিসাবে? ইন সার্ভিস হিসাবে, পুরো বেতন, সম্পূর্ণ বেতন রেশন পেয়ে কিন্তু ট্রেনিং এ যাচ্ছেন। সাব এবং ইন্সপেক্টর যখন সাব ইন্সপেক্টর যখন প্রশিক্ষণে যাচ্ছেন তখন কিন্তু তিনি বহিরাগত ক্যাডেট হিসেবে প্রশিক্ষণে যাচ্ছেন। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার, সার্জেন্টের আগে জেলায় পোস্টিং হয় স্যার, তারপরে ট্রেনিং এ যায়।
না, সেটা ঠিক আছে, মানে তো বিষয়টা হলো এখানে, এটা এখানে বুঝবা না, এটা পরিশিষ্ট দেখলে তারপর বুঝতে পারবো। ওটা আমাদের কাছে, আমার কাছে আছে এটা, পিআরবি যে ইয়া সেখানে আমরা বুঝতে পারবো। অর্থাৎ এটা নিয়ে আমরা আলোচনা না করি, তোমাদের একটু কথা এই জন্য বললাম। অনেক সময় তোমরা এই বিষয়টা আলোচনা করো, তাই কথা আমি আলোচনা করি। আমরা চলে আসবো পিআরবি 33 বিধিতে। 33 বিধিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসে, জনসাধারণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে করণীয় কি? এবার তো মাথা নষ্ট, দাওয়াত দেবো, গোস্ত খাওয়াবো, এটা করবো সেটা করবো, আসলে কি তাই? কি না স্যার। জনসাধারণের সাথে পুলিশের সুসম্পর্ক কি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে জনসাধারণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার কৌশল বা কারণগুলো, বা কি কি কারণে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে, বা জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক। তো এখানে আমরা আর বুঝি না, এই পিআরবি 33-এ বলা হয়েছে যে জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক, বলছে যে জনসাধারণের শ্রদ্ধা, শুভেচ্ছা এবং সহযোগিতা ব্যতীত কোনো পুলিশের পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তার মানে প্রশ্ন তোমার যেভাবে আসুক না কেন, যে জনসাধারণের সাথে পুলিশের আহ সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রগুলো আলোচনা করুন, বা কি পদ্ধতি অনুসরণ করলে জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক বৃদ্ধি হবে। তাহলে আমরা এখানে পিআরবি 33-এর বাইরে কোনো কিছু দেব না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। কে মনিরুল? স্যার শুধুমাত্র 33। 33। এখানে ফাও আবার দিও না, যারা পড়ে না, বেলালের মতো লোক দিবে, তাদেরকে দাওয়াতে ডাকবো, ফেয়ারওয়েলে ডাকবো, এটা করবো সেটা করবো, রাজনৈতিক ভাবে থানায় একটা চেয়ার ছেড়ে দেবো, জনসাধারণের সাথে ভালো সম্পর্ক হবে। কিন্তু না, পিআরবি 33 বিধিতে স্পষ্ট করে বলা হয়েছে জনসাধারণের সাথে রুড়ো মেজাজে কথা বলা যাবে না, তাদের সাথে অভদ্র আচরণ করা যাবে না, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে। তাহলে না জনসাধারণের সাথে পুলিশের সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এরপরে বলছে কেউ যদি এরকম বদমেজাজি হয়, রূঢ় ব্যবহার করে, বলছে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে বলছে যে প্রত্যেক পুলিশ অফিসারগণ তারা যখন তার এলাকাতে বিভিন্ন সময় সফরে যাবেন বা পরিদর্শনে যাবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে এলাকার বিষয় সম্পর্কে তাদের মতামতগুলো শুনবেন, তাদের কথাগুলো শুনবেন। এরপরে যে বিষয়টি বলছে যে একজন এএসপি প্রবীর তিনি যখন প্রশিক্ষণ কেন্দ্রে যাবেন, তখন কিন্তু তাকে আবার এই প্রশিক্ষণ সম্পর্কে জানাতে হবে যে জনসাধারণের সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখলে ভালো একজন পুলিশ অফিসার হওয়া যাবে। এটাই হলো পিআরবি 33-এর বিষয়। তো আমরা আগামীকালকে আবার বিস্তারিত আলোচনা করব। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে তোমাদের? নাই স্যার। এত গল্প করলে কি আর বলার থাকে? কি, তো সবাই ভালো থাকো, কালকে রাতে দেখা হবে। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে আওলাদ, কিছু বলবা? না স্যার, বলার কিছু নাই, সবই তো বলে দিতেছেন স্যার। না, স্যার এক বলো না। তারিখ থেকে এটা কি এমসিকিউ শুরু করবেন স্যার? দেখি, মনে হয় পারবো না, দেখি তারপরে জানাবো। ভালো থাকো সবাই, ধন্যবাদ। আমার আগ্রহ যতটুকু আছে তোমাদের আগ্রহ সেখানে নাই। কাজে কাজে সাইদা আর তোমাদের পিছনে আমি দৌড়াবো না বাবা। কথাটা বুঝতে পারছো আমার? এটাই চিরন্তন সত্য। এখন স্যার সময় কম তো স্যার। না, এতটা বিপদে আমি পড়ি নাই বাবা। আমরা বিপদে আছি তো স্যার। তোমরা বিপদে থাকো, তোমাদের বিপদ উত্তরণ করতে গেলে নিজেকে তোমাদের পড়তে হবে, তোমাদের আগ্রহ দেখাতে হবে। দুজনের আগ্রহ, বহুত ব্যাগার খাটছি রে, ব্যাগার বোঝো, বিনা পয়সা কাজ বহু করছি। সবাই ভালো থাকো, কালকে রাতে কথা হবে। ধন্যবাদ।